হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে বর্ষাকাল, আর এই সিজনে মশা মাছি বা বিভিন্ন রকম পতঙ্গবাহিত রোগের পরিমাণ কিন্তু বাড়তে থাকে। মানে যেগুলো ভেক্টর বর্ন ডিজিজ, এই ভেক্টর বর্ন ডিজিজগুলো এই বর্ষাকালে কিন্তু বাড়তে থাকে। তো এইরকমই একটি ভেক্টর বর্ন ডিজিজ হচ্ছে ডেঙ্গু। এই ডেঙ্গু একটি মারাত্মক রোগ, সবাই জানেন, সবাই এর নাম শুনেছেন। তো এই কয়েক বছর আগে পর্যন্ত এই ডেঙ্গুটাকে বলা হতো শহুরে রোগ। মানে তখন সেই সময় কি হতো, শুধুমাত্র শহরাঞ্চলে এই রোগটা হতো, গ্রামাঞ্চলে কিন্তু সেরকমভাবে এই রোগটা হতো না। কিন্তু সময়ের সাথে সাথে, আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে এই রোগটি কিন্তু এখন শহর থেকে গ্রামেও চলে এসছে। এখন শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামেও কিন্তু এই রোগের পরিমাণ প্রতি বছর এই বর্ষাকালে কিন্তু বাড়তেই আছে। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করছি যে ডেঙ্গু কি, এই ডেঙ্গু রোগটা কিভাবে ছড়ায়, এর ট্রিটমেন্টই বা কী, এর লক্ষণ কি, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো বন্ধুরা, চলুন আজকে কিছু নতুন জানা যাক। ভিউয়ার্স, প্রথমেই জেনে নেওয়া যাক যে এই ডেঙ্গুটা আসলে কি। এই ডেঙ্গুটি হচ্ছে একটি ভাইরাস গঠিত রোগ এবং মশা বাহিত রোগ। মানে এটি একটি ভাইরাস গঠিত রোগ এবং এটাকে বহন করে কে? মশা। তাই এটা হচ্ছে মশা বাহিত রোগ। তো কোন মশা কামড়ালে ডেঙ্গু হয় এটা আমরা এবার জেনে নিই। এই মশাটার নাম হচ্ছে এডিস ইজিপ্টাই। এডিস ইজিপ্টাই বলে একরকম মশা আছে। এই এডিস ইজিপ্টাই, স্ত্রী এডিস ইজিপ্টাই, মানে পুরুষ মশারা কিন্তু বেশিরভাগ কামড়ায় না। স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কামড়ে কিন্তু আমাদের ডেঙ্গু রোগ হয়। তো এবার জেনে নেওয়া যাক যে এই যে ডেঙ্গু রোগটা যে হয়, তো এটা কোথায় হয়, মানে এরা ডেঙ্গুর যে মশাগুলো এডিস ইজিপ্টাই, এটা কোথায় ডিম পাড়ে বা কখন ডিম পাড়ে। তো এটা কি হয়, সাধারণত বর্ষাকালে কিন্তু এই মশাগুলো পরিষ্কার জমা জলে ডিম পাড়ে। বর্ষাকাল বলতে কীরকম সেটা বলে দিই। বর্ষা যখন আসছে বা বর্ষা যখন চলে যাচ্ছে, সেই সময় যে বৃষ্টিটা হয়, থেমে 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 বৃষ্টিটা হচ্ছে, এই হচ্ছে এখন আবার কিছুক্ষণ পর হচ্ছে, থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলগুলো পড়লে কি হয়, যেগুলো পরিষ্কার জায়গা আছে, যেমন ধরুন আপনার বাড়িতে আপনার একটা কোনো টব আছে, ভাঙা টব আছে, বা কোনো একটা ভাঙা কলসি আছে, এই যে ভাঙা টবটা, ওর মধ্যে যে জলটা পড়লো, এই পরিষ্কার জলটা ওখানে পড়ে ওই জলটা জমে আছে, সেই জলে কিন্তু ডেঙ্গুর মশা ডিম পাড়ে। আবার কোনো কলসি হলো বা কোনো একটা চারি আছে, খালি একটা চারি পড়ে আছে, সেই চালিতে জমা জল মানে জমলো, এই জমা জলগুলোতে কিন্তু ডেঙ্গুর মশা ডিম পাড়ে। আর কোথায় ডিম পাড়ে দেখবেন, আপনাদের ফ্রিজ যে আছে, এখন বেশিরভাগ বাড়িতেই ফ্রিজ আছে, ফ্রিজের পেছন দিকে যে জলটা জন্মায়, মানে জলটা জমে, সেই জলটা কিন্তু পরিষ্কার জল, কিন্তু জলটা কিন্তু অনেকদিন ধরে জমে থাকে, সেই জমা জলেও কিন্তু ডেঙ্গুর মশা ডিম পাড়ে। তাই জন্য কিন্তু আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে এই মানে ফ্রিজের জলগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করা দরকার। তারপরে আরও কি আছে, আমরা ফুলদানি রাখি, ফুলদানিতে জল দিই, সেই ফুলদানির যে জমা জল, সেই ফুলদানির জমা জলও ডেঙ্গুর মশা ডিম করতে পারে। এসির যে জলগুলো জমা হয়, এসির জল যেখানে জমা হয় সেখানেও ডেঙ্গুর মশাগুলো ডিম পাড়তে পারে। মানে মোট কথা হচ্ছে, যেসব জায়গা পরিষ্কার জল, জমা জল, সেই জলতেই ডেঙ্গুর মশা কিন্তু ডিম পাড়ে। এটাই হচ্ছে, আর এই বর্ষাকালটাই হচ্ছে ডেঙ্গুর মশার ডিম পাড়ার আদর্শ টাইম। বন্ধুরা, আসুন এবার জেনে নেওয়া যাক যে ডেঙ্গু জ্বরের লক্ষণ কি। তো এই ডেঙ্গু যদি হয়, তার প্রথম লক্ষণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে জ্বর হবে, মানে হাই ফিভার হবে, যেটা হচ্ছে আপনার কিন্তু শরীরের তাপমাত্রা 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যেতে পারে, এতটাই পরিমাণে জ্বর হয়। এবং এই জ্বরের সাথে কি হবে, গোটা শরীরের যে মাংসপেশি আছে, এই মাংসপেশিগুলো তো প্রচণ্ড ব্যথা হবে, শরীরের গাঁটে গাঁটে ব্যথা হবে, মাথা প্রচণ্ড ব্যথা করবে। তারপরে আপনার দেখবেন চোখের পেছন দিকটা টেনে আসবে, চোখের পেছন দিকে প্রচণ্ড ব্যথা করবে। আপনি যখন চোখটায় দুদিকে মুভমেন্ট করবেন, চোখ যখন ঘোরাবেন, তখন দেখবেন যে চোখ ঘোরাতে পারছেন না, প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। তো চোখে এইরকমভাবে ব্যথা হয়। তারপরে দেখবেন জ্বরটা যখন আস্তে আস্তে কমে যাচ্ছে, সেই সময় বমি, পাতলা পায়খানা, এইসব সিমটমগুলো শুরু হবে। আর কি হবে, গায়ে লালচে লালচে ছোট 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 লালচে লালচে প্রচুর পরিমাণে র্যাশ হবে। তো এগুলোই হচ্ছে ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ। আসুন বন্ধুরা, এবার জেনে নিই ডেঙ্গুর স্টেজ সম্পর্কে। ডেঙ্গুর কটি স্টেজ? ডেঙ্গু রোগের হচ্ছে দুটি স্টেজ, একটি হচ্ছে ডেঙ্গু ফিভার স্টেজ এবং 2 নম্বরটি হচ্ছে রিকভারি স্টেজ। ডেঙ্গু ফিভার স্টেজ, এই স্টেজটি কিন্তু 4 থেকে 5 দিন চলে। এই প্রথমে দেখবেন ডেঙ্গু হওয়ার পর, মানে ডেঙ্গু হওয়ার শুরুতে
4-5 দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে পেশেন্টের জ্বর থাকে, 103 থেকে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যায়। তো এই জ্বরটা কিন্তু কন্টিনিউ 3 থেকে 4 দিন কিন্তু স্টে হয়। তো এই যে জ্বরের স্টেজটাকে, এটাকে বলা হচ্ছে ডেঙ্গু ফিভারের স্টেজ। এরপরে 5 দিন বা 6 দিন পর জ্বর কিন্তু আস্তে 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 কমতে থাকে, জ্বর একদম সেরে যায়। তো এই যে সেরে যাওয়ার যে টাইমটা, এটাকে বলা হচ্ছে 2 নম্বর স্টেজ। কি বলা হচ্ছে? ডেঙ্গুর রিকভারি স্টেজ। তো এই দুটি হচ্ছে স্টেজ। এইবার আমরা যে 2 নম্বর স্টেজটার কথা বললাম, ডেঙ্গু রিকভারি স্টেজ, এখানে কিন্তু জ্বর কমে যায়। কিন্তু এই যে ডেঙ্গু রিকভারি স্টেজ, এই স্টেজে কিন্তু যত রকম কমপ্লিকেশন যেগুলো দেখা যায়, সেগুলো কিন্তু এই রিকভারি স্টেজেই দেখা যায়। এর নাম হচ্ছে রিকভারি স্টেজ, কিন্তু এই স্টেজে কিন্তু বিভিন্ন রকম কমপ্লিকেশনগুলো দেখা যায়। কেমন কমপ্লিকেশন? যেমন ডেঙ্গুর জ্বর যখন আস্তে আস্তে কমতে থাকে, তখন দেখবেন পেশেন্টের বমি বমি পায়, বমি হয় প্রচুর, পাতলা পায়খানা শুরু হয়ে যায়, এই সিমটমগুলো হয়। তারপরে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত মানে বেরোতে শুরু করে, গায়ে র্যাশ ওঠে, মানে বিভিন্ন রকম যে কমপ্লিকেশনগুলো, এই কমপ্লিকেশনগুলো কিন্তু এই রিকভারি স্টেজেই দেখা দেয়। তো এইবার এই যে কমপ্লিকেশনগুলো, এই কমপ্লিকেশন অনুযায়ী আবার ডেঙ্গুকে 3 ভাগে ভাগ করা যায়। ডেঙ্গুর যে স্টেজটাকে, সেটা কি? প্রথম 1 নম্বর হচ্ছে সিম্পল আনকমপ্লিকেটেড ডেঙ্গু। সিম্পল আনকমপ্লিকেটেড ডেঙ্গু ফিভার, এটা হচ্ছে 1 নম্বর স্টেজ। যেটা বললাম, ডেঙ্গুর 3-4 দিন প্রচণ্ড জ্বর থাকে, এবং একটু জ্বর থাকলো, গায়ে হাত পায়ে ব্যথা হলো, তারপর আস্তে আস্তে 4-5 দিন পর জ্বর কমে গেল, পেশেন্টও কিন্তু আস্তে 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 ঠিক হয়ে গেল, পেশেন্টে কিন্তু আর কোনো রকম কোনো কমপ্লিকেশন হলো না। এইটাকে বলা হচ্ছে সিম্পল আনকমপ্লিকেটেড ডেঙ্গু। আর 2 নম্বর যেটা স্টেজ, সেটা হচ্ছে কি? ডেঙ্গু হেমারেজিং স্টেজ। তো এই ক্ষেত্রে কি হয়? এটা কিন্তু রিকভারি স্টেজে হয়। ডেঙ্গু হেমারেজিং স্টেজে কি হয়? একটা পেশেন্টের যখন 4-5 দিন পর জ্বর আস্তে আস্তে কমে গেল, সেই জ্বর কমে যাওয়ার পর কিন্তু পেশেন্টের একটা কমপ্লিকেশন শুরু হয়। সেটা হচ্ছে পেশেন্টের বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোতে শুরু করে। দেখবেন কোনো কোনো পেশেন্টের নাক থেকে রক্ত বেরোচ্ছে, কারোর চোখের ভেতর থেকে রক্ত বেরোচ্ছে, কারোর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কারোর দেখবেন যে জিআই ট্র্যাক থেকে রক্ত বেরোচ্ছে, স্কিনের মধ্যে রক্ত জমা হচ্ছে, মানে স্কিনের মধ্যে রক্ত বেরোতে শুরু করেছে। এইসব বিভিন্ন জায়গা থেকে কিন্তু পেশেন্টের রক্ত বেরোতে শুরু করে। তো এই রক্ত যদি বেরোনোর পরিমাণ খুব কম থাকে, অল্প পরিমাণে রক্ত বের হয়, তাহলে কিন্তু অতটা চিন্তার কারণ নেই। কিন্তু এই রক্তটা যদি খুব বেশি পরিমাণে বের হয়, তাহলে কিন্তু পেশেন্টকে অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে চিকিৎসার জন্য। এবার মেয়েদের ক্ষেত্রে কি দেখা যায়? ধরুন কোনো মহিলার পিরিয়ড চলছে, সেই পিরিয়ডের সময় কিন্তু তার ডেঙ্গু যদি হয়, ধরুন পিরিয়ডের সময় তার ডেঙ্গু হলো, তো এই পিরিয়ডের সময় ডেঙ্গু হলে তার পিরিয়ডের কিন্তু যা ব্লিডিং হয়, তার থেকে আরো বেশি প্রচুর পরিমাণে কিন্তু ব্লিডিং হবে পিরিয়ডের সাথে। এবার এটাও হতে পারে যে কোনো একজন মহিলার 5-6 দিন বা 10 দিন আগে পিরিয়ড শেষ হয়ে গেছে, তারপরে 6-7 দিন পর তার ডেঙ্গু হলো, এবং যখন ডেঙ্গুটা হলো, ডেঙ্গু হওয়ার পর আবার তার পিরিয়ড শুরু হলো। এই জিনিসটাও হয়, 1 মাসে 2-3 বার পিরিয়ড শুরু হয়ে যায়। তো এই যে ডেঙ্গু হওয়ার পর যদি আবার পিরিয়ড হয়, সেটা তখন ভেবে নিতে হবে যে না, এটা কিন্তু পিরিয়ড নয়, এটা হচ্ছে ডেঙ্গুর ফলে তার কিন্তু আবার মানে পিরিয়ডের ব্লিডিংটা শুরু হয়েছে। তো এটা কিন্তু ডেঙ্গুর জন্য ব্লিডিং। তো এই ব্লিডিং যদি প্রচুর পরিমাণে হয়, তাহলে কিন্তু অবশ্যই পেশেন্টকে হাসপাতালে ভর্তি করা দরকার। তো এই ব্লিডিংটা কেন হয়? ব্লিডিংটা হয় একটাই কারণে, যে এই ডেঙ্গু হওয়ার ফলে আমাদের শরীরের যে প্লেটলেট আছে, অনুচক্রিকা, এই প্লেটলেটের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে কমে যায়। এবং প্লেটলেটের কাজ কি? প্লেটলেটের কাজ হচ্ছে আমাদের রক্তকে জমাট বাঁধানো। তো এই প্লেটলেটের কাউন্ট যখন কমে যায়, আমাদের রক্ত কিন্তু ঠিক মতো জমাট বাঁধতে পারে না, আর তার জন্য শরীরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তখন রক্ত নির্গত হতে শুরু করে। তো এই যে প্লেটলেট কাউন্টটা কেন কমে যায়, এবার জানা যাক। তো প্লেটলেট কাউন্টটা কমে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের যখন ডেঙ্গু ফিভার হয়, তো ডেঙ্গু জ্বর হওয়ার 3-4 দিন পর কি হয়, আমাদের শরীরে কিন্তু এই ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যায় শরীরের ভিতরে। এই অ্যান্টিবডিগুলো তখন কি করে, ডেঙ্গু ভাইরাস যেগুলো আছে, ডেঙ্গু ভাইরাসগুলোকে তখন মারতে শুরু করে। এবার ডেঙ্গু ভাইরাসগুলো যখন অ্যান্টিবডিগুলো মারতে শুরু করে, তখন কিন্তু এই দুটো মানে এই মানে কি বলবো, মারামারি যে হচ্ছে ডেঙ্গু ভাইরাস আর অ্যান্টিবডি, এর ফলে কি হয়, একটা যৌগ তৈরি হয়। এই যৌগটা কি করে, এই যৌগটা আমাদের রক্তের মধ্যে যে প্লেটলেটগুলো আছে, এই রক্তের মধ্যে প্লেটলেটগুলোকে কিন্তু ধ্বংস করতে শুরু করে। আর এই যখন রক্তের মধ্যে থেকে প্লেটলেটগুলো ধ্বংস করতে শুরু করে, তখনই কিন্তু আমাদের এই প্লেটলেটের কাউন্ট কমে যায়। আর এর ফলেই কিন্তু আমাদের শরীর থেকে বিভিন্ন প্রচুর পরিমাণে রক্ত বেরোতে শুরু করে। তো এইটাকে বলা হচ্ছে ডেঙ্গু হেমারেজিং স্টেজ, 2 নম্বর স্টেজ। আর 3 নম্বর যে স্টেজ হচ্ছে, সেটি হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, DSS, ডেঙ্গু শক সিনড্রোম। এটি হচ্ছে অত্যন্ত পরিমাণে কমপ্লিকেটেড স্টেজ। মানে এইখানে কি হয়, এইখানে ধরুন একটি
রুগীর ডেঙ্গু হয়েছে, তার ডেঙ্গুর জ্বর 4-5 দিন পর ডেঙ্গুর যে জ্বর সেটা কমে গেছে। এবার কমে যাওয়ার পরে হঠাৎ দেখবেন 2-1 দিন পর পেশেন্ট হঠাৎ প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেল, পেশেন্ট গা হাত পা ছেড়ে দিল এবং তাদের যে ব্লাড প্রেশার হঠাৎ করে খুব ফল করে গেল। পেশেন্টকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ব্লাড প্রেশার ফল করে গেল, ডাক্তারবাবুরা তখন দেখবেন যে পেশেন্টের পালসও খুঁজে পায় না। এই পালসও খুঁজে পেল না, ব্লাড প্রেশার ফলস হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু পেশেন্টটি মারাও যেতে পারে। পেশেন্টের ট্রিটমেন্ট করারও টাইম দেওয়া হয় না, এটাকে মানে টাইম পায় না আর কি ট্রিটমেন্ট করার। তো এই যে হঠাৎ করে যে এই সিনড্রোমটা, এটাকে বলা হয় ডেঙ্গু শক সিনড্রোম। এটি কিন্তু সবথেকে কমপ্লিকেটেড স্টেজ। বন্ধুরা, একটি ডেঙ্গু রোগীর চিকিৎসা কিন্তু বাড়িতে থেকেও করা সম্ভব, কিন্তু কিছু কিছু সিমটম আছে, সেই সিমটমগুলো যদি পেশেন্টের মধ্যে দেখা যায় তাহলে কিন্তু তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হয়। তো আসুন এবার জেনে নেওয়া যাক সেই সিমটমগুলো কী। তো প্রথমত, জ্বর যদি প্রচণ্ড বেশি পরিমাণে থাকে, 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে জ্বর কমছে না, 103-4 জ্বর আছে, এরকম যদি জ্বর প্রচুর পরিমাণে থাকে। তারপরে 2 নম্বর হচ্ছে জ্বরের সাথে যদি বমি পায়খানা এগুলো হয়। 3 নম্বর হচ্ছে পেশেন্টের গোটা শরীর, গা হাত পা গোটা শরীর যদি ফুলে যায়, পেশেন্টের বিভিন্ন জায়গা থেকে যদি রক্ত বেরোতে শুরু করে, পেশেন্টের যদি শ্বাসকষ্ট হয়, পেশেন্টের কখনো কোনো খিঁচুনি হতে পারে। তো এই যে সিমটম, এই যে সমস্যাগুলো যদি পেশেন্টের মধ্যে যে কোনো একটিও যদি পাওয়া যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পেশেন্টকে আর বাড়িতে রাখা যাবে না, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হবে। এটি কিন্তু সবসময় মনে রাখবেন এবং এটি খুব ভাইটাল। ডেঙ্গুর ট্রিটমেন্টে এটি কিন্তু হচ্ছে সবথেকে ভাইটাল জিনিস। বন্ধুরা, এবার চলে আসা যাক এর ট্রিটমেন্টে। ডেঙ্গুর ট্রিটমেন্ট কী? তো প্রথমেই বলা যাক যে ডেঙ্গু হচ্ছে একটি যেহেতু ভাইরাস ঘটিত রোগ, এর কিন্তু এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এর কোনো নির্দিষ্ট ওষুধও নেই, কোনো নির্দিষ্ট ভ্যাকসিনও নেই। তাই জন্য ডেঙ্গু হলে সবসময় সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হয়। কীরকম সিমটোমেটিক ট্রিটমেন্ট? প্রথমে যখন জ্বর হবে, জ্বরের জন্য আমরা কিন্তু প্যারাসিটামল দেবো পেশেন্টকে, এবং যদি গা হাত পা মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা হয় তার জন্য আমরা ব্যথা কমানোর ওষুধ দেবো। এরপরে যদি জ্বর সেরে যায় তাহলে ঠিক আছে। এবার জ্বর সারা পরে যদি কোনো কমপ্লিকেশন না থাকে তাহলে আর কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি অন্যরকম বিভিন্ন যে কমপ্লিকেশনগুলোর কথা আমি আগে বললাম, সেই কমপ্লিকেশনগুলো যদি শুরু হয় তাহলে সেই কমপ্লিকেশন যেটা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ওষুধ দেব। তো এটার ট্রিটমেন্টটা হচ্ছে সবসময় সিমটোমেটিক ট্রিটমেন্ট। যেরকম সিমটম অ্যারাইজ করবে সেই সিমটম অনুযায়ী আমরা কিন্তু এই ট্রিটমেন্টটা করব। তো এইবার এই প্যারাসিটামল দেওয়ার ব্যাপারে আমি একটু বলে নিই যে ডেঙ্গুর জ্বর কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়। যেহেতু এর জ্বর 103-4 পর্যন্ত চলে আসে, তাই জন্য দেখবেন যে এমন সময় হয় যে প্যারাসিটামল খাওয়াচ্ছি, 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর আবার জ্বর চলে আসছে। তখন মনে হয় যে আবার একটা প্যারাসিটামল দিতে হবে। কেউ 3 ঘন্টা 4 ঘন্টা পর পর পেশেন্টকে প্যারাসিটামল খাওয়াচ্ছে। এই জিনিসটা কিন্তু হয় পেশেন্টের জ্বর কমানোর জন্য। কিন্তু সবসময় একটি কথা মাথায় রাখবেন, এত বেশি পরিমাণে প্যারাসিটামল কিন্তু আপনারা কখনো খাওয়াবেন না। কারণ প্যারাসিটামল একটা জিনিস মনে রাখবেন যে প্যারাসিটামল খেলে, বেশি পরিমাণে যদি প্যারাসিটামল খাওয়া হয় তাহলে কিন্তু সেটা লিভার ড্যামেজ করে, লিভারের ক্ষতি করে। তাই জন্য খুব ম্যাক্সিমাম 3 থেকে 4 বারের বেশি একদিনে প্যারাসিটামল খাওয়ানো যাবে না। এক্ষেত্রে যদি পেশেন্টের জ্বর না কমে তাহলে আপনি পেশেন্টকে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর ঠান্ডা জল দিয়ে তার গোটা শরীর ওয়াশ করে দিন। একদম ঠান্ডা জল নিয়ে তার গোটা শরীর বারবার করে মুছতে থাকুন, দেখবেন জ্বর অনেকটা কমে যাবে। এবং এই জ্বরটা আস্তে আস্তে কমে গেলে এই প্যারাসিটামল দেওয়ার যে মানে টাইম ডিউরেশন, সেটাও কিন্তু যে ডিউরেশন অনুযায়ী দেওয়ার কথা সেই ডিউরেশনে আমরা দিতে পারবো। তো এই জন্য মনে রাখতে হবে, বিনা কারণে অকারণে বেশি প্যারাসিটামল খাওয়ানো যাবে না। আর একটা জিনিস হচ্ছে কি, ডেঙ্গু যখন হয়, এই ডেঙ্গু কিন্তু আমাদের লিভারকে খারাপ করে দেয়। তো ডেঙ্গু হলে আমাদের ডেঙ্গু নিজেই লিভারকে খারাপ করে, তার মধ্যে যদি আমরা বেশি পরিমাণে প্যারাসিটামল খাই, সেই প্যারাসিটামল কিন্তু লিভারকে খারাপ করবে। তো এই দুটো একসঙ্গে হয় কিন্তু লিভারের অবস্থা একদম খারাপ হয়ে যাবে, পেশেন্টের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাই জন্য ডেঙ্গু জ্বর যদি খুব বেশি পরিমাণে থাকে, পেশেন্টকে বারবার করে গা ধুয়ে দিন, প্রয়োজন হলে বারবার করে স্নান করান, আর যে টাইম ডিউরেশন অনুযায়ী প্যারাসিটামল খাওয়ানোর কথা সেই ডিউরেশন অনুযায়ী প্যারাসিটামলটা খাওয়াবেন, তার বেশি খাওয়াবেন না। এটি হচ্ছে ডেঙ্গু ট্রিটমেন্ট। আরেকটি কথা বলে রাখি যে এই ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে কি ইডিপিটি বলে একটা টার্ম আছে। তো এই ডেঙ্গু রোগের ক্ষেত্রে এই ইডিপিটিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকারি। তো ইডিপিটির ফুল ফর্ম হচ্ছে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট। তো এই আর্লি ডায়াগনোসিস এবং প্রম্পট ট্রিটমেন্ট কি হয়, যখন যদি কারো জ্বর হলো, তো এই জ্বর হলেই কিন্তু সাথে সাথে 1-2 দিনের মধ্যে আমাকে
ব্লাড টেস্টটা করিয়ে নিতে হবে। আমি যত তাড়াতাড়ি ব্লাড টেস্ট করব, যত তাড়াতাড়ি আমার জ্বরটা ডায়াগনোসিস হবে, তত তাড়াতাড়ি কিন্তু আমি ট্রিটমেন্টটা শুরু করতে পারবো। তাই জন্য এই ইডিপিটি, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট, এটি কিন্তু খুবই দরকারি, বিশেষ করে ডেঙ্গুর ক্ষেত্রে। কারণ এটা যদি আমরা ডেঙ্গুর ক্ষেত্রে যদি ট্রিটমেন্ট শুরু করতে যদি দেরি হয়, তাহলে যে কমপ্লিকেশনগুলো আমি বলেছিলাম, কমপ্লিকেটেড স্টেজগুলো কিন্তু যদি চলে আসে, তখন কিন্তু পেশেন্টকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। তাই জন্য এই ইডিপিটিটা কিন্তু খুবই জরুরি একটি টার্ম, এবং এটা সবাইকে সবসময় মনে রাখতে হবে। বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক যে ডেঙ্গুর জন্য আমরা কি কি টেস্ট করব। ডেঙ্গুর জন্য কয় রকম টেস্ট আছে। তো এই ডেঙ্গুর জন্য প্রধানত 2 রকম টেস্ট আছে। একটা টেস্ট হচ্ছে NS1 টেস্ট, ব্লাড টেস্ট, এবং 2 নম্বরটা হচ্ছে IgM। এই 2 রকম টেস্ট ডেঙ্গুর জন্য করা হয়। তো NS1 কখন করা হয়? ধরুন কোনো পেশেন্টের 1-2 দিন জ্বর এসছে, এই জ্বরের 1-2 দিনের মাথায় যে টেস্টটা করতে হয় সেটা হচ্ছে NS1। তো এই NS1 একটি কিট টেস্ট, এই কিট দিয়ে এই টেস্টটি করতে হয়। তো এই NS1-এ যদি পজিটিভ চলে আসে, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে পেশেন্টটি ডেঙ্গু হয়েছে। এবার যদি দেখা যায় কোনো হাসপাতালে কোনো পেশেন্ট এসছে, তার 5 দিন 6 দিনের বেশি জ্বর, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা পেশেন্টটির IgM টেস্ট করাবো। তো এই IgM যদি তখন পজিটিভ আসে, তখন কিন্তু ধরে নিতে হবে পেশেন্টটি ডেঙ্গু হয়েছে। এই IgM কিন্তু আমরা সবসময়, যখন কারো জ্বর 5-6 দিনের বেশি থাকবে, সেই সময় কিন্তু আমরা এই IgM টেস্টটা করাবো। কখনোই আমরা কিন্তু যদি কোনো পেশেন্টের 1-2 দিন জ্বর থাকে, তাকে আমরা IgM টেস্ট করাতে যাব না। কারণ এই 1-2 দিনের জ্বরের ক্ষেত্রে যদি আমরা IgM টেস্ট করাই, সেটা কিন্তু পজিটিভ হবে না, সেটা নেগেটিভ আসবে। সেক্ষেত্রে একটা ভুল রিপোর্ট আমাদের পেতে পাওয়ার আশঙ্কা আছে। তাই জন্য 1-2 দিনের জ্বরে সবসময় NS1, এবং 5 দিন বা 6 দিনের বেশি জ্বর হলে IgM। এই 2 রকম টেস্ট আমরা ডেঙ্গুর জন্য করব। এইবার জানা যাক যে এই 2টি টেস্ট ছাড়াও আরও 2 রকম টেস্ট আছে, সেটি কিন্তু আমাদেরকে করতে হয়। সেটি কি কি? 1 নম্বর হচ্ছে একটা ব্লাড টেস্ট করতে হয়, প্লেটলেট কাউন্ট আমাদের ঠিক আছে কিনা সেটি জানার জন্য। এই প্লেটলেট কাউন্টটা কিন্তু, যেহেতু ডেঙ্গুতে আমাদের প্লেটলেট কাউন্ট অনেক কমে যায়, তাই জন্য কিন্তু বারবার করে ব্লাড টেস্ট করে আমাদেরকে দেখে নিতে হয় যে এই প্লেটলেট কাউন্ট আমাদের শরীরে ঠিক আছে কিনা। এই প্লেটলেট কাউন্ট যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে যদি প্লেটলেট কমে যায়, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে ব্লাড দেওয়ার ব্লাডও দিতে হতে পারে। তাই জন্য এই প্লেটলেট কাউন্টটা সবসময় কিন্তু আমাদেরকে ব্লাড টেস্ট করে জেনে নিতে হয়। আর 2 নম্বর আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে PCV। এই PCV টেস্টটাও কিন্তু আমাদের করে নিতে হয়। এই PCVটা কি? PCV হচ্ছে প্যাক সেল ভলিউম। এই প্যাক সেল ভলিউম, এটাও একটা টেস্ট আছে, এই টেস্টটাও আমাদেরকে করাতে হয়। এই প্যাক সেল ভলিউমটা কি? এই প্যাক সেল ভলিউম, যখন দেখবেন কারোর ডেঙ্গু হয়েছে, এই PCV টেস্টটা করালে তার কিন্তু এই PCVর পরিমাণটা কিন্তু বেশি আসবে। মানে কি হয়, আমাদের ব্লাডের যেটা ভিসকোসিটি, ব্লাডের যেটা ঘনত্ব, এই ঘনত্ব কিন্তু কি হবে? বেড়ে যাবে। যখন ডেঙ্গু হবে, আমাদের ব্লাডের ঘনত্ব কিন্তু বেড়ে যায়, এবং ব্লাডের ঘনত্ব বেড়ে গেলে বিভিন্ন জায়গায় কিন্তু ব্লাড ক্লটিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হঠাৎ করে ব্রেনের মধ্যে ব্লাড ক্লট হয়ে যেতে পারে, বা হার্টের মধ্যে ব্লাড ক্লট হয়ে যেতে পারে, কিডনিতে বা বিভিন্ন শরীরের যে অর্গানগুলো আছে, সেগুলো কিন্তু ব্লাড ক্লট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই সময় যদি বিভিন্ন অর্গানের ব্লাড ক্লট হয়ে যায়, তাহলে কিন্তু পেশেন্টের খুব মারাত্মক পরিমাণে ক্ষতি হয়ে যেতে পারে। তাই জন্য এই সবসময় পিসিভি এই টেস্টটাও কিন্তু করিয়ে নিতে হয়। যদি দেখা যায় যে ডেঙ্গুর পরিমাণে এই পিসিভি অনেকটা বেড়ে গেছে, সেক্ষেত্রে পেশেন্টকে বাইরে থেকে জল খাইয়ে আমাদের যে ব্লাডের ঘনত্ব যেটা আছে, সেটাকে কমাতে হয়। ব্লাডটাকে আরো কমিয়ে ব্লাডটাকে আরো তরল করতে হয়। তাহলে কি হবে? পেশেন্টের ব্লাডের যে তরল ঘনত্ব যেটা, সেটা বজায় থাকবে, এবং পেশেন্টের বিভিন্ন জায়গায় ব্লাড ক্লটিং আর হবে না। তো এই টেস্টগুলো কিন্তু খুব জরুরি টেস্ট, এবং প্রত্যেকের এই টেস্টগুলো কিন্তু ডেঙ্গু হলে অবশ্যই এই টেস্টগুলো করানো দরকার। তো বন্ধুরা, আজকে আমরা সমস্ত কিছু জানলাম ডেঙ্গু সম্পর্কে। এই ডেঙ্গুটা কিভাবে ডেঙ্গু ছড়ায়, এই ট্রিটমেন্টই বা কি টেস্ট করতে হয়, সমস্ত কিছু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে করবেন, আমার এই কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যে দর্শক যারা দেখলেন, তারা অবশ্যই, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর নতুন যারা দর্শক এই ভিডিওটিকে দেখলেন, ভিউ করলেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে এর পরে যে নতুন নতুন ভিডিওগুলো আসবে, তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যাবে, আর আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।